উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবি। দ্রুত জরুরি সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার, নতুন বছরে বিএনপির প্রত্যাশা। দেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান। এবং বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করল বিশ্ববাসী। নিষেধাজ্ঞার পরেও রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা জেলা ও উপজেলায় আয়োজন করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণ উদ্যোগী গড়ে তোলা, সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। তরুণদের উদ্দীপনা দিতে আগামীতে জেলায় জেলায় বাণিজ্য মেলা করার জন্য গুরুত্ব দেন তিনি। দেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি হয়েছে জুলাই চত্বর। মানুষের পথ হল সৃষ্টি করা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্যের হুকুমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। গাজী, আমাদেরকে জানান বাণিজ্য মেলার সবশেষ কি খবর আছে আপনার কাছে? মুখর, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন আজকে সকাল 10টায় কিন্তু অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে এই 29তম আসরটি উদ্বোধন করে গিয়েছেন। উদ্বোধন করার পরে থেকে কিন্তু মানুষের যে আসার প্রবেশ করা শুরু করেছে এবং দর্শনার্থীরা আসছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু এবারই প্রথম টিকিটের ব্যবস্থা করেছেন এবং আজকে এই যেখানে আমি ঘুরে এসে দেখেছি যে এখানে কিন্তু জুলাই চত্বরে একটা সুন্দর পরিদর্শন করেছেন এবং একটা ব্যবস্থা করেছেন। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মহতি দিয়েছেন তাদের স্মরণে কিন্তু এখানে জুলাই চত্বর করা হয়েছে এবং এখানে রয়েছে মুগ্ধ চত্বর, মুগ্ধর যে কর্নার সেটাও রয়েছে, সাইড কর্নার রয়েছে। আর এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আধুনিকতার যে ছোঁয়া, সেটা টিকিট যেটা এবারই প্রথম এটা হয়েছে। আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, এখানে প্রায় 700-র মতো সদস্য, পুলিশ সদস্য এখানে কাজ করছেন এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আসার জন্য সুন্দর সুবিধা করার জন্য যে ঢাকা থেকে যে যারা আসবেন মেলাতে তাদের জন্য রাস্তাটি যে 300 ফিট, সেটা কিন্তু যাতে যানজটের সৃষ্টি না হয় সেখানে প্রায় 250 জনের মতন ট্রাফিক এখানে রয়েছেন। তো সবকিছু মিলে এবারের যে মেলাটি সেটা আসলেই অনেক সুন্দর হবে এবং আশা অনুরূপ হবে বলে আমাদের মেলা দর্শকরা জানিয়েছেন। তো মুখর, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ তথ্য। মুখর। গাজী, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদেরকে জানাচ্ছেন সেখানকার সবশেষ তথ্য। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে।
এই দেশ নতুন প্রজন্মের দেশ, তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মুঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচনে এ কথার কোনো অর্থবহ নেই। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিগত ৩ টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী ইংরেজি বছর 2025 সালকে স্বাগত জানিয়েছে। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। নতুন বছরের আগমনে আনন্দে মেতে উঠেছে সারা বিশ্ব। সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বে প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। এখানকার সময় অনুযায়ী 31 ডিসেম্বর বিকেল 4টা থেকে নতুন বছর শুরু হয়েছে। এছাড়া বিশ্বের সবার আগে নতুন সালকে স্বাগত জানানো দেশের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অকল্যান্ডের স্কাই টাওয়ার ও সিডনি হারবার ব্রিজের আতশবাজি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে, যা স্থানীয় ও পর্যটকদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়ায়। নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর 2025 সালকে বরণ করে নিল দেশবাসী। নিষেধাজ্ঞার পরেও ঢাকায় রাত 12টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকেন অনেকেই। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ স্বরে গান বাজানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরই নির্দেশনা দিয়ে আসছিলেন ফানুস না ওড়ানো ও আতশবাজি এবং পটকা না ফোটাতে। তবুও চলতে থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি, পটকা ফোটানোর উৎসব। এতে শিশুসহ 5 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দামতা দেখা যায়নি। অন্যদিকে রাজধানী জুড়ে নিরাপত্তা নিশ্চিতে বসানো হয় চেকপোস্ট, জোরদার করা হয়েছিল টহল। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। নতুন বছর উপলক্ষে দেয়া পৃথক বাণীতে এই শুভেচ্ছা জানান তারা। বাণীতে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর আমাদের মাঝে বয়ে এনেছে এক নতুন সুযোগ ও সম্ভাবনা। প্রধান উপদেষ্টা বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, মূল ভবনের প্রধান বিচারপতির সম্মতির পরই বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে বলেও জানান তিনি। 2025 সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে। গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে
গণহত্যা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। আপনারা জানেন যে 5ই আগস্টে চানখারপুলে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাদের মধ্যে একজন কনস্টেবল, যদিও সে কনস্টেবল সুজন, সে একাই অন্তত 5-6 জন মানুষকে 5ই আগস্ট সেদিন গুলি করে হত্যা করে। তার যে এই অতি উৎসাহী হয়ে যে নির্বিচার গুলি বর্ষণ, সেই কারণে তাকে আসামি করে তার গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আমরা আবেদন করেছিলাম। সে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছে। আদালত তাকে আগামী 12ই জানুয়ারি এই আদালতে প্রডিউস করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। তবে নির্ধারিত সময়ে বই ছাপাতে না পারায় সব বই একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। আর এনসিটিবি চেয়ারম্যান জানান, বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন শফিকুল ইসলামের রিপোর্টে। বছরের প্রথম দিনে বই উৎসব না হলেও আংশিক বই পেয়েছেন শিক্ষার্থীরা। সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এই যে বইগুলো ছাপা, এটা একটা শেষ পর্যন্ত যুদ্ধের মতো অবস্থা হচ্ছে। এবং এদিকে বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। এই যে বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজধানীর বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই ও নবম দশম শ্রেণীর আংশিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বছরের প্রথম দিন আমি নতুন বই পেয়েছি, তৃতীয় শ্রেণীর। বাসায় গিয়ে আমি বইগুলো মরাট লাগাবো, তারপর আমি ছবিগুলো দেখবো, তারপর পড়া শুরু করবো। বই পাওয়া নিয়ে একটা শঙ্কা ছিল, আমরা ভেবেছিলাম যে 1 তারিখে বই পাবে না, তো মিস রাতে মেসেজ দিলেন যে বই আসছে, বই পাবে। এটা শুনে খুবই ভালো লাগছে যে আজকে বছরের প্রথম দিন আমাদেরকে বই বিতরণ বা বই উৎসব আগের মতো হচ্ছে না, তবে আমরা বই বিতরণের জন্য যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই পেয়েছি। এই 3টা শ্রেণীর বই যে সকল শিক্ষার্থীরা আজ এসেছে তাদেরকে আমরা বিতরণ। আগামী 10 তারিখের মধ্যে আংশিক বই আসবে, 20 তারিখের মধ্যে সম্পূর্ণ বই আসবে। মন্ত্রণালয় থেকে আমরা এবং এনসিটিভি থেকে আমরা এই নির্দেশনা পেয়েছি। তো সব বই আসলে আমরা ইনশাল্লাহ সব বই আমরা বাচ্চাদের হাতে তুলে দিব। এনসিটিভি সূত্রে জানা গেছে 2025 সালে 41 কোটি বই ছাপা হচ্ছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়াই মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে বিভিন্ন ক্ষেত্রে বছরটি কেমন গেল তার হিসাব নিকাশ করে থাকেন অনেকেই। কিন্তু দেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের শীত, গরম, বর্ষা, খরা প্রতিটি সকালই হয় বেঁচে থাকার লড়াই সংগ্রাম করার জন্য। নতুন বছরে তাদের প্রত্যাশা একটাই, শ্রমিক যেন মজুরিতে না ঠকেন, বাজার যাতে সর্বসাধারণের সাধ্যের মধ্যে থাকে। শাহিন আলমের ক্যামেরায় কাসরা আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নানান চড়াই উতরাই, উত্থান পতনের মধ্য দিয়েই পার হয়েছে বিগত বছরটি। ফলে চাকরিজীবী থেকে অর্থনীতিবিদ সব শ্রেণী পেশার মানুষ চাইছেন নতুন বছরটি হোক স্বস্তির, শান্তির। সামগ্রিকভাবে সবার চাওয়া পাওয়া একই হলেও ব্যক্তি পর্যায়টি ভিন্ন রকম। হাড়ভাঙা পরিশ্রম করে যারা দিন এনে দিন খায় তাদের প্রত্যাশা শুধুমাত্র বেঁচে থাকা। যেই কাজ করি এই কাজে আমাকে বেতন পাই 700, তরকারি কিনতে গেলে 1000 টাকা নোট লয়ে গেলে আরো 1500 টান। সরকারের কাছে প্রত্যাশা, আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি, দেখা গেছে আমরা যে ইনকাম করি এই ইনকামে বাজার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। এখন যদি এটা সরকার এই দিকটা একটু নজর দেয় আমাদের জন্য খুব ভালো হয়। এই লড়াইয়ে ভিন্ন স্বপ্ন দেখার কথা চিন্তাও করতে পারেন না অনেকেই। রুটি রুজি যেন তাদের একমাত্র লক্ষ্য। আমরা কাজকর্ম করিয়া 2-3 বেলা ভাত যে খাইতে পারি,
এই ব্যবস্থাই আমরা চাই, বা এটা হইলে আমাকে মনে হয় শান্তি হয়। আমাদের প্রত্যাশা তো কিছু আমার বেতন বাড়ায় দেয়, এরপরে দ্রব্যমূল্যের দাম বেশি, আমার বেতন একদম অল্প, তা আমাদের সংসার চলাটা অনেক কষ্ট। সরকারে যদি আমার ন্যায্য মূল্যটা দিত তাহলে আমার সব দিক দিয়ে সুবিধা পাইতাম। 70 টাকা দিয়ে ডাল খাইতে হয়, এই সব তরকারির দাম বেশি, আমার সংসার চললে হারা না টাকায়। নতুন বছরে নিত্যপণ্যের বাজারে স্বস্তিই যেন সবার একমাত্র প্রত্যাশা। দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাই যাদের জীবনের সংগ্রাম, তাদের প্রত্যাশা অন্য সবার চেয়ে একটু আলাদা। নতুন কিংবা পুরনো বছর সবসময় তাদের স্বপ্ন একটাই, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে, পরিবারের সবাইকে মিলে যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। ভোরে শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত 28 বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ বলেন, আটক শাহ আলমের কাছ থেকে ফাতেহ 13 মডেলের একটি পিস্তল, গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। শাহ আলম মঙ্গলবার রাতে 5 জনের এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে। এ সময় শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করেও 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়েন। প্রায় 1.5 ঘন্টা পর সেনাবাহিনীর কাছে শাহ আলম আত্মসমর্পণ করে। নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সাথে 31st নাইটের পিকনিক করার সময় 3 তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক গত রাতে 31st নাইট উদযাপনের জন্য সর্দারপাড়া মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়। মোবাইল দেখতে দেখতে ছাদ পারাপারের সময় পা পিছলে নিচে পড়ে যায় ইশতিয়াক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম। পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে বিচরণ করছেন হাজারো পর্যটক। গতকাল সকাল থেকে সৈকতে এই সকল পর্যটকদের আগমন ঘটে। নতুন সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি, ঝাউবন ও 0 পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। নতুন বর্ষবরণে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমেছে দর্শনার্থীদের। নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী হৃদয় এইচ সরকার। ক্যালেন্ডারের পাতা থেকে 2024 মুছে গিয়েছে, এসেছে নতুন বছর 2025। পূর্বে বছরে মানুষের কষ্ট, ক্লান্তি, বিভিন্ন রকম গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনেকেই প্রস্তুত। তারই ধারাবাহিকতা নরসিংদী ড্রিম হলিডে পার্কে নতুন বছরকে স্বাগত জানাতে, নতুন বছরে আনন্দে মেতে উঠতে এই জায়গার মধ্যে সাধারণ পর্যটক থেকে শুরু করে দর্শনার্থীরা ভিড় করছে। বিভিন্ন বয়সে কিশোর কিশোরী, কেউ পরিবার নিয়ে, বিভিন্ন বয়সের মানুষ এই জায়গায় আসছে। ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন জায়গার মানুষ এই জায়গায় আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আমি তো দেখাতে যাচ্ছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে বিভিন্ন বয়সের মানুষের অনেকটাই সমাগম ঘটেছে। অনেকে ছবি তুলছে, অনেকে সেলফিতে ব্যস্ত সময় পাচ্ছে, অনেকে রং বেরঙের কাপড় পরে, শাড়ি পরে এই নতুন বছরটাকে স্বাগত জানার জন্য ভিড় করছে, সেলফি তুলছে। এর পাশাপাশি আসলে নতুন বছরে প্রত্যেকটা মানুষের অনেক প্রত্যাশা থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে নতুন কিছু চাওয়া থাকে। সেই চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য আসলে নতুন বছরকে নতুন ভাবে, ঢালাও ভাবে তারা সাজাতে চায়। নতুন বছরের আমেজটা আসলে প্রত্যেকটা শিশু, কিশোর, বৃদ্ধ সবার মাঝেই রয়েছে। আমি যদি আরেকটু আপনাদেরকে বলে রাখতে চাচ্ছি যে এই নতুন বছরে এই পার্ক কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই একটি ব্যবস্থা রেখেছে যে যারা পর্যটক আসবে বা যারা ঘুরতে আসছে তাদের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি এই যে নরসিংদী আসলে বিনোদনের বলতে গেলে নরসিংদী ড্রিম হলিডে পার্কই রয়েছে যেখানে সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। আসলে সবকিছু মিলিয়ে নতুন বছরের প্রথম দিনে অনেকটাই আনন্দে মেতে উঠেছে নতুন বছর। রোটারি ক্লাব গুলশানের সদস্যরা বরিশাল সিআরপি হাসপাতালে রোগীদের সেবায় শয্যা ও যন্ত্রপাতি বিতরণ করেছে। ক্লাব সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ানের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার MA হক AKS, মোহাম্মদ ফখরুল ইসলাম, রোটারিয়ান নাহিদ চৌধুরী, রোটারিয়ান ইসমাইল হোসেন মৃধা, রোটারিয়ান সোহেলি পারভিন মনি সহ হাসপাতাল চিকিৎসক ও নার্সরা। এ সময় তারা জানান, আর্ত মানবতার সেবায় রোটারি ক্লাব গুলশান সবসময় পাশে রয়েছে।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি এবং 2 জন মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় দায়ী মোর্শেদুল আলমের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। সকালে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, মোর্শেদ আলম সাবেক সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের দোসর হয়ে মুক্তিযোদ্ধাদের জিম্মি করে জমি দখল করেছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে মিরপুর, কাফরুল, রাকিন সিটিতে অমুক্তিযোদ্ধাদের নিকট ফ্ল্যাট বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় সংবাদ সম্মেলনে। বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই স্লোগানে মানববন্ধন ও মিছিল করেছে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগের দালাল খুনি হাসিনার দোসর সাবের হোসেন চৌধুরীর আত্মীয় পরিচয় দানকারী দুর্নীতিবাজ মোহাম্মদ আবুল কালাম আজাদের অপসারণ চান। একই সাথে 24 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেন মানববন্ধনকারীরা। 2024 সালকে বিদায় দিয়ে 2025 সালের আগমনে যেখানে সারা দেশের মানুষ আনন্দ উল্লাসে ব্যস্ত, সেখানে রাজধানীর রামপুরা কুঞ্জবন এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন শীতের রাতে গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। পুরনো বছরের গ্লানি ভুলে গিয়ে অসহায় মানুষের পাশে থেকে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে চান বলে জানান এই নেতা। এ সময় 300 অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। আল আমিন জানান, যতদিন বেঁচে থাকবে ততদিন সাধারণ অসহায় মানুষের পাশে থাকবেন। চিটাগাং রাইজিং স্টার ইউএস ইনক নামের একটি সামাজিক অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে এই সংগঠনের যাত্রা শুরু হয়। আহ্বায়ক মীর কাদের রাসেল সঞ্চালনায় এবং সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হুসাইনের নেতৃত্বে 20 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কমিটিতে রয়েছেন সরওয়ার আলম, মোহাম্মদ এম বিল্লাহ, আব্দুল হালিম মেজবা, ইকবাল হোসেন ভুইয়া সহ আরও অনেকে। কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার মামুনুল হক, আমেরিকান লিগ্যাল অফ নেশনস এর সভাপতি মিসেস শাহিদা হাই, বিশিষ্ট সমাজসেবক হাসান চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব সহ অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। হবিগঞ্জে রোপা আমন তোলা শেষে শুরু হয়েছে বোরো চাষ। শীত উপেক্ষা করে জমিতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে অন্যান্য বছরের থেকে এবার সার সহ কীটনাশকের দাম বেশি হওয়ায় কৃষকরা দিশেহারা। হবিগঞ্জ থেকে SM সুরুজ আলীর তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ ব্যস্ত ধানের চারা রোপণে। রোপা আমনের মৌসুম শুরু হওয়ায় এমন কর্মযজ্ঞ চলছে হবিগঞ্জের হাওড়াঞ্চলে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছর ধানের ফলন ভালো হওয়ায় এবার রোপা আমন চাষ করছেন তারা। তবে বাজারে সার সহ কীটনাশকের দাম বেশি হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা। যেভাবে জমি করি খরচাপাতি দিয়া আলার সার দিয়া সার অনেক বেশি, এইভাবে আমরা জৈব খৈরা কোনো ফায়দা হয় না। এখন আমাদের কৃষি অফিসাররা যদি মাঠ পর্যায়ে আমাদের একটু সুপরামর্শ দেয় আর তাদের নির্দেশে আমরা শুনতাম এতে তো আমরা কিছু উপকৃত হইব। মানে আমরা যে কৃষি কাজ করতেছি, সার, বীজ, আল, শাস, খাবলা, হাজলা সব কিছু মিলাইয়া আমরা তেমন বেশি লাভবান না। কিন্তু আমরা সরকারে সার, বীজ এগুলা যদি মনে করো পার্সেন্টেজভাবে আমরা কমায় দেয় তাহলে আমরা কৃষক বাঁচি। এদিকে রোপা আমন চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা এই সার্বিক ব্যুরোকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়টা বলতেছি যে আমাদের যে জেলায় যে সকল বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র আছে সেগুলো যাতে মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ থাকে, এই জন্য বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাধ্যমে অবহিত করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে পত্র প্রেরণ করা হয়েছে। সারের মজুদ সন্তোষজনক এবং আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারটাকে মনিটরিং করার চেষ্টা করতেছি। হবিগঞ্জে এবছর 1,23,736 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবি। দ্রুত জরুরি সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার, নতুন বছরে বিএনপির প্রত্যাশা। দেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান। এবং বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করল বিশ্ববাসী। নিষেধাজ্ঞার পরেও রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।